আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রেভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ যৌগিক ঘনবস্তু সংক্রান্ত যে সকল এমসিকিউ বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল সেগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করব। সবার প্রথমে জানা দরকার যৌগিক ঘনবস্তু কী। ঘনবস্তু তো আপনারা সবাই জানেন, যেই বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি জিনিস রয়েছে। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি জিনিস রয়েছে তাকে বলা হয় ঘনবস্তু। যৌগিক ঘনবস্তু হচ্ছে যখন দুইটি ঘনবস্তু অর্থাৎ একাধিক ঘনবস্তু একত্রিত হয়ে যখন নতুন একটা ঘনবস্তু তৈরি হয়, আকৃতি পায়, তখন তাকে বলা হয় যৌগিক ঘনবস্তু। একাধিক ঘনবস্তু বা দুটি ঘনবস্তু একত্রিত হয়ে নতুন যেই ঘনবস্তুটি তৈরি হয় তার নাম যৌগিক ঘনবস্তু। তো এই সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে এসেছে, আমরা আজকের পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব কঠিন গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার তৈরি করা হলে উৎপন্ন সিলিন্ডারটির উচ্চতা কত? একটি ধাতব কঠিন গোলক, ধাতব কঠিন গোলক, তাকে গলিয়ে এবার একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে। একটা গোলককে গলিয়ে তার আকৃতিটা একটু পরিবর্তন করে সিলিন্ডার তৈরি করা হয়েছে। বলছে যেই সিলিন্ডারটা বানানো হলো তার উচ্চতা কত? খেয়াল করে দেখেন যে বিষয়টা, একটা গোলককে যখন গলিয়ে ফেলা হয় তার মানে তার আয়তনটাকে গলিয়ে ফেলা হচ্ছে। একটা গোলককে যখন গলিয়ে ফেলা হয় তার মানে কি? তার আয়তনটাকে গলিয়ে ফেলা হচ্ছে। তাহলে গোলককে গলিয়ে সিলিন্ডার তৈরি করা হয়েছে, তার মানে গোলকের আয়তন দিয়ে সিলিন্ডারের আয়তন পাওয়া যাবে। কারণ এখানে কিন্তু এমন না যে গোলকটাকে গলানো হয়েছে, তার সাথে আবার বাইরে থেকে বিভিন্ন জিনিস এটার সাথে মিশানো হয়েছে, তারপরে সিলিন্ডার বানানো হয়েছে, এমনটা কিন্তু না। গোলকটাকে গলিয়ে যা হয়েছে সেটার এবার একটু নতুন করে একটু ডিজাইন করে সিলিন্ডার বানানো হয়েছে। একদম গোলকের ওই জিনিসগুলো দিয়েই কিন্তু সিলিন্ডারটা বানানো হয়েছে। তার মানে গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তন সমান হবে। হ্যাঁ, দুইটার আকৃতি ভিন্ন, দুইটা দেখতে ভিন্ন। গোলক একটা বলের মতো দেখা যাচ্ছে আর সিলিন্ডার এরকম খাড়াখাড়ি দেখা যাচ্ছে, দুইটার চেহারা ভিন্ন, কিন্তু দুইটার আয়তন একই। দুইটার আয়তন কি? একই। দুইটার আয়তন একই। যেমন আপনি মনে করেন যে 1 কেজি মুড়ি আর 1 কেজি চাল, দুইটার মধ্যে দেখবেন মুড়িটা কিন্তু দেখতে বেশি লাগতেছে, দেখতে কিন্তু মুড়িটাকে বেশি লাগবে, আর ওই চাল দেখতে কম লাগবে, কিন্তু দুইটা কিন্তু ওজন সমান সমান। 1 কেজি চাল, 1 কেজি মুড়ি, তো মুড়ি যেহেতু এটা ফুলা তো এটা বেশি দেখা যায়, চালটা কম দেখা যায়, কিন্তু দুইটার কিন্তু ওজন সমান সমান। তাহলে একই গোলক তাকে গলিয়ে যা আমি পাইছি সেটারই এখন আকৃতি পরিবর্তন করে আমি সিলিন্ডার বানিয়ে ফেলছি। তার মানে গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তন পরস্পর সমান। আচ্ছা, তো এখন বলছে যে সিলিন্ডারটা বানানো হলো তার উচ্চতা কত? যেই সিলিন্ডারটি বানানো হয়েছে সেই সিলিন্ডারটির উচ্চতা কত, এটা তারা জানতে চায়। তো গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তন পরস্পর সমান হবে। আমরা এখানে বলতে পারি গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এইটা সমান হবে কার? সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন সিলিন্ডারের আয়তন পরস্পর সমান হবে। তো 4/3 পাই, এখানে একটা কাজ করতে পারি আমরা, দেখেন একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে পাই বাদ দিয়ে দিই। আর স্কোয়ার কাটলে একটা আর থাকে। আমি আবার একটু দেখাই, একটু খেয়াল করেন। যদি উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এই যে দেখেন আর স্কোয়ার কেটে একটা আর থাকে, তাই না? বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তো এখন দেখেন যে বিষয়টা, আচ্ছা এগুলো হইল, তাহলে আমরা দেখতেছি এখানে আছে 4/3 আর ইকুয়াল টু এইচ। আচ্ছা, এই এইচ মানে কি? সিলিন্ডারের উচ্চতা। এই এইচ মানে কি? সিলিন্ডারের উচ্চতা। তাহলে সিলিন্ডারের উচ্চতা সমান 4/3 আর। এটা আবার কেউ মুখস্থ করেন না, কিন্তু এটা জাস্ট এই অঙ্কের জন্য এটা প্রযোজ্য। সিলিন্ডারের উচ্চতা
গোলকের এই যে আয়তনের এই সূত্র থেকে এইগুলো পেলাম 4/3 ইন্টু আর ইকুয়াল টু সিলিন্ডারের উচ্চতা। তো আর মানে কি ব্যাসার্ধ, তো গোলকের ব্যাসার্ধ কত ছিল, গোলকের ব্যাসার্ধ এখানে বলা ছিল যে গোলকের ব্যাসার্ধ হলো 2, গোলকের ব্যাসার্ধ 2, তাহলে গোলকের ব্যাসার্ধ 2, এই হচ্ছে এইচ, 4 দুগুণে 8 নিচে 3 ইকুয়াল টু এইচ, তার মানে এইচের মান হলো 8/3, এইচের মান হলো 8/3, তাহলে এইচের মান 8/3, তাহলে আমরা বলতে পারি যে যেই সিলিন্ডারটি তৈরি করা হয়েছে তার উচ্চতা হলো 8/3 সেন্টিমিটার, তার উচ্চতা হলো 8/3 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 29 নম্বর প্রশ্নের সমাধান করব। 29 নম্বর প্রশ্নে বলছে 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীরা, একটা সিলিন্ডার আকৃতির বাক্স, একটি সিলিন্ডার আকৃতির বাক্স, কোন দিকে দেখাই, এদিকে দেখাই, হ্যাঁ, একটি সিলিন্ডার আকৃতির বাক্স, হ্যাঁ, এটা একটা বাক্স, সিলিন্ডার আকৃতির একটা বাক্স, ভিতরে কিন্তু ফাঁকা, ভিতরে ফাঁকা কিন্তু এই যে এই যে ভিতরের জায়গাটা ফাঁকা। তো সিলিন্ডার আকৃতির বাক্সে একটা গোলক আকৃতির বল যদি আমি রাখি, গোলক আকৃতির একটা বল, গোলক আকৃতির একটা বল যদি আমি রাখি, আমি বলি নাই, তারা বলতেছে যে গোলক আকৃতির বলটা এটার মধ্যে ভালোভাবে এঁটে গেছে, এঁটে যাওয়া মানে এটা সব দিক দিয়ে ভালো করে ওই বক্সটার মধ্যে লেগে গেছে, সব দিক দিয়ে ভালো করে লেগে গেছে, আটকে গেছে বলা চলে এক ধরনের, যে আমি যখন বলটা এটার মধ্যে রাখলাম সে সব দিকের সাথে ভালো করে আটকে গেছে, অর্থাৎ সিলিন্ডারের এই যে দেয়ালটা, এই দেয়ালের সাথে এটা আটকে গেছে, সিলিন্ডারের এই দেয়ালটার সাথে এটা আটকে গেছে, সিলিন্ডারের যে নিচের তলাটার সাথে সে আটকে গেছে, সিলিন্ডারের যে উপরের মুখটা এটার সাথে সে আটকে গেছে, অর্থাৎ এটা সব দিক দিয়ে আটকে গেছে, আটকে গেছে। হ্যাঁ, এটা এমন না যে এটা সিলিন্ডারটা ওই সিলিন্ডারের মধ্যে গোলকটা রাখার পরে আমি এটাকে খুব নাড়াচাড়া করতে পারতেছি, এমন না, এমন না, এটা আটকে গেছে এটার মধ্যে, আমি নাড়াচাড়া করলেও এটা কোনো নড়তেছে না, এটা আটকে গেছে যে ভিতরে গিয়ে। ওকে, এখন বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত? সিলিন্ডারটির বক্রতল, প্রিয় শিক্ষার্থীরা, সিলিন্ডারটির বক্রতল মানে হচ্ছে এই যে সাইডের যে, এই যে সাইডের যে জায়গাটা, সাইডের যেই জায়গাটা, এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতল। মনে করেন যে আমি যদি এই কলমটা দেখাই, এই কলমটা আমি এই উপরের এই অংশটুকু আর এই নিচের এই অংশটুকু বাদ দেন, হ্যাঁ বাদ দেন, এই মাঝের যে অংশটুকু দেখতেছেন এটা কিন্তু একটা সিলিন্ডার। প্রিয় শিক্ষার্থীরা, উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু বাদ, কারণ এটা আবার ক্যাপসুলের দিকে চলে যাবে, অন্য আলোচনা একটু পরে পাবেন ক্যাপসুল। তো আমরা যদি এই উপরের অংশটুকু আর এই নিচের অংশটুকু বাদ দিই, হ্যাঁ, এই যে কালো কালারের অংশটুকু যদি বাদ দেন, বাকি যেই অংশটা আপনারা দেখতেছেন এই যে মাঝের যেই অংশটুকু, এটা কিন্তু একটা সিলিন্ডার, এটা কি একটা সিলিন্ডার। তো এই যে এটার সিলিন্ডারের এই যে সাইডের যে জায়গাগুলো, এই যে সাইডের যে জায়গাগুলো, এই সাইডের জায়গাটাকে বলা হয় বক্রতল, এটাকে কি বলা হয়? বক্রতল। তো আমাদেরকে বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত? তো প্রিয় শিক্ষার্থীরা, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সেটা হচ্ছে 2πr/h, 2πr/h, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। তো এখন 2 লিখলাম, পাই লিখলাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধটা কত হবে? যেহেতু বলছে যেই গোলকটাকে আমরা রাখছিলাম এই সিলিন্ডারের ভিতরে, ওই গোলকটার ব্যাস 3, তাহলে ব্যাসার্ধ কত? 1.5, ব্যাসার্ধ কত? 1.5, তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ 1.5, কারণ ওই বলটাই কিন্তু সিলিন্ডারের মধ্যে রাখার পরে বলটা আটকে গেছে, বলটা সিলিন্ডারের মধ্যে রাখার পরে বলটা আটকে গেছে চারিদিক দিয়ে, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে সে আটকে গেছে। তার মানে গোলকের ব্যাস সিলিন্ডারের ব্যাস, গোলকের ব্যাস সিলিন্ডারের ব্যাস, গোলকের ব্যাসার্ধ সিলিন্ডারেরও ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সিলিন্ডারেরও ব্যাসার্ধ, তাইলে গোলকের ব্যাসার্ধ হবে 1.5, 3 এর অর্ধেক, এটা ব্যাস তো, তাহলে এটার অর্ধেক 1.5, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ 1.5, সিলিন্ডারের ব্যাসার্ধ কত? 1.5, সিলিন্ডারের ব্যাসার্ধ 1.5। আচ্ছা, এবার এইচ মানে কি? উচ্চতা, এইচ মানে কি? উচ্চতা। তো উচ্চতা কত হবে? উচ্চতা একটু খেয়াল করে দেখেন যে একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত, নিচ থেকে একদম উপর পর্যন্ত। তো সিলিন্ডারের ব্যাস যে
গোলকের ব্যাস যেটা, গোলকের ব্যাস যেটা এটা সিলিন্ডারের উচ্চতা, গোলকের ব্যাস যেটা এটা সিলিন্ডারের উচ্চতা। বলবেন কেন? কারণ এই গোলকটাকে যখন আমি সিলিন্ডারের মধ্যে ঢুকাইছি তখন গোলকটা এই সিলিন্ডারের নিচের তলার সাথে লাগছে, ডান দিকে লাগছে, বাম দিকে লাগছে এবং সিলিন্ডারের উপরের মাথার সাথেও লেগে গেছে, মাথার সাথেও লেগে গেছে। তাহলে গোলকের ব্যাস যেটা এটা সিলিন্ডারের উচ্চতা। তাহলে গোলকের ব্যাস 3, তাহলে এটাই হচ্ছে উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 3। তাহলে এখন দেখেন 2 × পাই × 1.5 × 3 কত হয়? আমরা বলতে পারি 1.5কে 2 দ্বারা গুণ করলে হয় 3, 3 এর 3 গুণ করলে হয় 9, পাশে পাই, 9 পাই। আমি আবার একটু প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। অর্থাৎ একটা সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে আমি যখন একটা গোলক আকৃতির বল ঢুকাইলাম তখন এই বলটা ওই সিলিন্ডারের ভিতরে ঢুকে সব দিক দিয়ে সে আটকায় গেছে, লুজ নাই, কোনো দিক দিয়ে হালকা নাই, সব দিক দিয়ে সে আর কি লেগে গেছে। সিলিন্ডারের তলার সাথে গোলকটা লেগে গেছে, সিলিন্ডারের ডানের দেয়ালের সাথে লাগছে, বামের দেয়ালের সাথে লাগছে, সিলিন্ডারের যে মুখ মানে আমি বলটাকে সিলিন্ডারের যেই মুখ দিয়ে ঢুকাইছি সেই মুখের সাথে সিলিন্ডারের উপরের তলাটা লেগে গেছে। গোলকের নিচের তলা আর হচ্ছে সিলিন্ডারের তলা মিলে গেছে। গোলকের যে ডান পাশ সিলিন্ডারের ডান পাশ, গোলকের বাম পাশ সিলিন্ডারের বাম পাশ, গোলকের উপরের তলা এবং সিলিন্ডারের মুখ সব দিক দিয়ে এটা আটকে গেছে। তাহলে আমাদেরকে বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত। তো বক্রতল বলতে কি বোঝায় ইতিমধ্যে আপনাদেরকে বুঝিয়েছি যে এই সাইডের জায়গাটা। তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র 2πr/h। তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তো এখানের মধ্যে গোলকের যেই ব্যাসার্ধ সেটাই সিলিন্ডারের ব্যাসার্ধ, তাহলে 1.5। এখানে গোলকের যেই ব্যাস সেটা সিলিন্ডারের উচ্চতা, তাইলে 3, ক্যালকুলেশন করলে 9 পাই। তাহলে 9 পাই এখানে গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নে যদি তাকাই 30 নম্বর প্রশ্নে এখানে বলল 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। হুবহু আগেরটার মতোই কথাবার্তা। সিলিন্ডারটির আয়তন কত? একটা গোলক আকৃতির বল সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে এটা ঠিকভাবে এঁটে গেছে, মানে চারিদিক দিয়ে এটা ভালো মতো আটকে গেছে। সিলিন্ডারটির আয়তন কত? তফাৎটা হলো আগের প্রশ্নে ব্যাস দেওয়া ছিল আর এখনকার প্রশ্নে ব্যাসার্ধ দেওয়া। কি দেওয়া? ব্যাসার্ধ দেওয়া। আমরা আগের প্রশ্নটার সমাধান করতে গিয়েই দেখেছিলাম যে যখন একটা গোলক একটা সিলিন্ডারের মধ্যে ঠিকভাবে এঁটে যায় তখন গোলকের ব্যাসার্ধই সিলিন্ডারের ব্যাসার্ধ, গোলকের ব্যাস সিলিন্ডারের উচ্চতা, গোলকের ব্যাস সিলিন্ডারের উচ্চতা। তা আমাদেরকে বলছে সিলিন্ডারের আয়তন বের করো। সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে πr²h। সিলিন্ডারের আয়তন πr²h। তো এখন দেখেন এখানে মধ্যে আর মানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ এখানে 4 দেওয়া আছে, তাহলে 4²। h মানে উচ্চতা। আমরা জানি যখন গোলকটা সিলিন্ডারের মধ্যে ঠিকভাবে এঁটে যায় তখন গোলকের ব্যাস যেটা সেটা সিলিন্ডারের উচ্চতা। তাহলে ব্যাসার্ধ 4 হলে ব্যাস 8, তাহলে উচ্চতা 8। তাহলে 4 × 4 = 16, 16কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 × 16 কত হয়? 128। 8 × 16 কত হয়? 128। তাহলে 128 পাই, 128 পাই। অর্থাৎ এখানে যেই সিলিন্ডারের কথা বলা হচ্ছে তার আয়তন হলো 128 পাই ঘন সেন্টিমিটার। যখন আয়তন বলে তখন আমরা ঘন শব্দটা বসাই। তাহলে আয়তন কত? 128 পাই ঘন সেন্টিমিটার। 31 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। হুবহু আগের মতোই তথ্য। সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন কত? অনধিকৃত অংশের আয়তন, সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গোলক আকৃতির বলটা সিলিন্ডারের ভিতরে রাখা হচ্ছে। গোলক আকৃতির বল সিলিন্ডারের ভিতরে রাখা হচ্ছে, তার মানে এখানে সিলিন্ডার বড় গোলকটা ছোট। সিলিন্ডার বড় গোলকটা ছোট, কারণ সিলিন্ডারের ভিতরে গোলক আকৃতির বলটা ঠিকভাবে এঁটে গেছে। এখন একটু খেয়াল করেন গোলক আকৃতির বল, তো বল যখন আপনি সিলিন্ডারের ভিতরে রাখতেছেন তাহলে অবশ্যই ওই কর্নার দিয়ে একটু হলে তো জায়গা ফাঁকা থাকবে। আমি একটা চিত্রের মাধ্যমে
দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সিলিন্ডার একটা তলা, এই হচ্ছে আরেকটা তলা, সিলিন্ডারটা এঁকে ফেললাম। এখন মনে করেন আমি এটার মধ্যে এই যে গোলক আকৃতির বলটা রাখলাম। তাহলে গোলক আকৃতির বলটা এই যে এই সাইড দিয়েও এঁটে গেছে, এখানেও লেগে গেছে, এখানেও লেগে গেছে, এখানেও লেগে গেছে। তাহলে গোলক আকৃতির বল সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে ভালোভাবে এঁটে গেছে। এখন কথা হচ্ছে যেই বিষয়টা, সেটা হলো খেয়াল করে দেখেন, একটু অন্য একটা কালার নেই, দেখেন তো আপনি যখন গোলক আকৃতির বলটা যখন সিলিন্ডারের ভিতরে রাখছেন, এই যে এদিক দিয়ে যে কর্নারের জায়গাটা, এই যে কর্নারের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটু গ্যাপ থাকবে না বলেন? এই জায়গাটা ফাঁকা থাকবে না? বলেন বলেন বলেন। এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, ঠিক কি না? কারণ বল এটা তো গোল, তাহলে কর্নারের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো ফাঁকা থাকবে। তাহলে ওই জায়গাগুলোকে বলা হয় অনধিকৃত অংশ। ওই জায়গাগুলো কি বলা হয়? অনধিকৃত অংশ, অর্থাৎ গোলকটা ওই জায়গাগুলো দখল করতে পারে নাই। একটা সিলিন্ডারের ভিতরে পুরো জায়গাটা ফাঁকা, তো আপনি যখন একটা গোলক আকৃতির বল ওই সিলিন্ডারের ভিতরে ঢুকাচ্ছেন, তাহলে ওই বলটার আয়তন যতটুকু, তার মানে এই বলটা সিলিন্ডারের ভিতরে ঢুকে ওই পরিমাণ জায়গা দখল করে ফেলছে। গোলকের আয়তন যতটুকু, গোলকটা সিলিন্ডারের ভিতরে ঢুকে ঠিক ওই পরিমাণ জায়গা দখল করে ফেলছে। কিন্তু যেই জায়গাগুলো সে দখল করতে পারে নাই, ওই যে কর্নারের জায়গাগুলো, তাদেরকে বলা হয় অনধিকৃত অংশ। তাহলে সিলিন্ডারটির অনধিকৃত অংশ, ওই যেই জায়গাগুলো এখনও ফাঁকা আছে, ওই জায়গাগুলোর আয়তন কত তারা জানতে চায়। আমরা এটার রেজাল্ট কীভাবে করে বের করব? আমরা জানি যে সিলিন্ডারের ভিতরে গোলকটা ঢুকানো হয়েছে, তার মানে সিলিন্ডারটা বড়, গোলকটা ছোট। তাহলে আমরা সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিলেই আমরা ওই ফাঁকা জায়গাগুলোর আয়তন একসঙ্গে পেয়ে যাব। সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিয়ে দিলেই ওই কর্নারের যে জায়গাগুলো, এই সবগুলো কর্নারের এই যে এতটুকুর যেই আয়তন, এতটুকুর যেই আয়তন, এতটুকুর যেই আয়তন, এতটুকুর যেই আয়তন, এই সবগুলো আয়তন একত্রে কত, এই ফলাফল বের হয়ে যাবে। তাহলে অনধিকৃত অংশের আয়তন বের করে দিলে কী করবো আমরা? সেটি হচ্ছে সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করে দিব, ফলাফল বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা করে ফেলতে পারি। তো সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বাদ যাবে। আপনারা জানেন সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, এটা সিলিন্ডার আয়তন। এটা থেকে বাদ যাবে গোলকের আয়তন, অর্থাৎ 4/3 পাই আর কিউব। ওকে, আমরা এখন ক্যালকুলেশন করতে থাকি। সেটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ কত? প্রশ্নে বলা আছে ব্যাস হচ্ছে 3, ব্যাস কত? 3। তো ব্যাস যদি 3 হয় তাহলে ব্যাসার্ধ কত? 1.5। ব্যাসার্ধ 1.5 স্কোয়ার দিব। উচ্চতা, যেহেতু এখানে গোলকাকৃতির বলটা সিলিন্ডারের বাক্সে ঢুকে ঠিকভাবে এঁটে গেছে, তাহলে আপনারা আগের প্রশ্নগুলোর মতো আশা করি মনে আছে, তাহলে সেই ক্ষেত্রে গোলকের ব্যাস হবে সিলিন্ডারের উচ্চতা। গোলকের ব্যাস হবে সিলিন্ডারের উচ্চতা। তাইলে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 3। সিলিন্ডারের উচ্চতা কত? 3। আচ্ছা, এবার এখানে আসি, পাই, এখানের মধ্যে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে 1.5 কিউব। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। তাহলে চলেন আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি। 1.5 তাকে যদি আমরা এখন কিউব করব, 1.5 তাকে কিউব করে দেই। আচ্ছা, যে ফলাফলটা আসছে তাকে আমরা গুণ করব 3 দ্বারা, 10.125 পাই। এবার এখানের মধ্যে কত আসে দেখি, 1.5 হোল কিউব ইন্টু 4, এই যে 4 ডিভাইডেড বাই 3, 4.5। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন? আমি দেখুন একটা জিনিস ভুল করছি, যে কোনো সমস্যা নাই, এখানে আছে স্কোয়ার, কিন্তু আমি কিউব বলতেছিলাম। খেয়াল করছেন? আমার নিজেরই এটা এত মনে পড়লো যে এখানে মধ্যে তো স্কোয়ার দেওয়া, তাহলে আমি কেন কিউব করলাম এখানে। চলেন আমরা এখন ঠিক করে ফেলি। 1.5কে আমরা স্কোয়ার করব, তার সাথে 3 গুণ দিব, ফলাফল আসছে 6.75 পাই। এবার এখানে 1.5 তাকে আমরা কিউব করব, তারপরে গুণ দিব 4 দিয়ে, তারপরে ভাগ দিব 3 দিয়ে, তাহলে 4.5 পাই। এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 6 থেকে 4 তাহলে 2, 2.25 পাই।
তাহলে আমরা যদি সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করি তাহলে আসে 2.25 পাই। তাহলে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে 2.25 পাই, এটা কয় নাম্বার অপশনে আছে? এটা রয়েছে 2.25 ঘন সেন্টিমিটার, ক নাম্বার অপশনে। যেহেতু আয়তন বলছে তাহলে ঘন শব্দ লিখতে হবে। 32 নম্বর প্রশ্ন কি? 32 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হুবহু একই রকমের, শুধু সংখ্যা ভিন্ন। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন কত? তাহলে আমরা সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করব। এখানের মধ্যে আমরা একটা কাজ করে ফেলি, এই যে এই জায়গাগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এই জায়গাগুলো একটু মুছে দিই, সূত্র তো ঠিক আছে। এবার পাই আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে বলা আছে 4, ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। আর এইচ, এইচ মানে উচ্চতা, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ উচ্চতাটা হচ্ছে গোলকের ব্যাস, সিলিন্ডারের উচ্চতা হলো গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস হচ্ছে 8, তাহলে সিলিন্ডারের উচ্চতা 8। 4/3 পাই আর মানে 4 কিউব, ক্যালকুলেশন 4 4 16, 8 16 128 পাই। এখানে 4 কিউব মানে 64, 64কে 4 দ্বারা গুণ, 64কে গুণ করব 4 দ্বারা, ভাগ করব 3 দ্বারা। আচ্ছা, এখানের মধ্যে যেই বিষয়টা ভাগ করলে ফলাফল দশমিকে আসতেছে, 64 × 4 256 পাই ডিভাইডেড বাই 3। ওকে ঠিক আছে। তাহলে এখন দেখেন এটার নিচে মনে মনে 1 আছে, যে কোনো জিনিসের নিচে মনে মনে 1। আমরা তাহলে হরগুলোর লসাগু করতে পারি, তাহলে 3, 3 দিয়ে 128কে গুণ দেন, 128 গুণ 3 384 পাই, আর এখানে 256 পাই। 384 থেকে 256 বিয়োগ, 384 থেকে 256 বিয়োগ 128, 128কে 3 দিয়ে ভাগ, দশমিকে আসে। এখানে কি ফলাফল কি দশমিকে আছে? ফলাফল দশমিকে নাই। ওকে ফাইন, অঙ্ক ভুল হয় নাই, ঠিক আছে। সেটা হচ্ছে 128 পাই, 128 পাই উপরে আর নিচে 3, 128 পাই বাই 3, 128 পাই বাই 3, 128 পাই বাই 3। তাহলে 128 পাই বাই 3 ঘন সেন্টিমিটার, ক নম্বর অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই, আমি কিন্তু খুব আস্তে আস্তে করাচ্ছি, একদম ব্যাখ্যা দিয়ে দিয়ে। 33 নম্বর প্রশ্নে কি বলছে? 33 নম্বর প্রশ্নে বলছে, আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা হচ্ছে একটা ক্যাপসুলের চিত্র। কিসের চিত্র? ক্যাপসুল। আচ্ছা, আপনারা ওষুধের ক্ষেত্রে হয়তো বা দেখছেন ক্যাপসুল যেটা কেমন হয়। তো এখানে যেই চিত্রটা দেওয়া, এটা ক্যাপসুলের চিত্র দেওয়া আছে। তো এই যে এখানে যে ক্যাপসুলটা দেওয়া আছে, তো যে ওষুধের যেই ওষুধ আপনারা দেখছেন ক্যাপসুল কেমন হয়, তো এখানে বলা হয়েছে যে AB = CD = 6, AB CD পরস্পর সমান এবং দুইটার মানই হচ্ছে 6। ইহার সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। সিলিন্ডার আকৃতি এই যে এটা, তার ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ হচ্ছে 2। ওকে, ব্যাসার্ধ হচ্ছে 2। ক্যাপসুলের আয়তন কত? তো ক্যাপসুল কিভাবে করে তৈরি হয় একটু এবার সেটা একটু বলে নিই। ক্যাপসুল তৈরি হয় প্রথমে একটা অর্ধগোলক, অর্ধগোলক মানে গোলকের অর্ধেক, তারপরে একটা সিলিন্ডার। হ্যাঁ, একটা সিলিন্ডার, কিন্তু এটা কিন্তু একটা সিলিন্ডার, একটা অর্ধগোলক, একটা সিলিন্ডার। এরপরে নিচের দিকে আবার একটা অর্ধগোলক, নিচের দিকে আর একটা অর্ধগোলক। তাহলে অর্ধগোলক, সিলিন্ডার, অর্ধগোলক, এই তিনটাকে যখন আপনি একত্র করে ফেলবেন, এই যে অর্ধগোলক, এই যে সিলিন্ডার, এই অর্ধগোলক, এই তিনটাকে যখন আমি একত্র করে ফেলছি, এই তিনটাকে যখন আমি একত্র করে ফেলছি তখন আমি এই চিত্রটা পাচ্ছি, সেটা হচ্ছে একটা ক্যাপসুল। অর্ধগোলক, সিলিন্ডার, ক্যাপসুল, পুরোটা মিলে হয়ে আর কি, অর্ধগোলক, সিলিন্ডার, অর্ধগোলক, পুরোটা মিলে হয়ে গেছে ক্যাপসুল। ঠিক আছে, এই সম্পূর্ণটা এখন ক্যাপসুল। তো আমাদেরকে এখানের মধ্যে বলল ক্যাপসুলের আয়তন নির্ণয় করার জন্য। তাহলে ক্যাপসুলের আয়তন মনে রাখতে হবে, ক্যাপসুল একটা যৌগিক ঘনবস্তু, আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম। তো ক্যাপসুলের আয়তন কীভাবে করে বের করা হয়, সেটা হচ্ছে এই অর্ধগোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন, অর্ধগোলকের আয়তন বের করে যোগ করে দিলেই যে ফলাফলটা আসবে সেটা ক্যাপসুলের আয়তন। উপরের যে অর্ধগোলকটা আছে তার আয়তন বের করব, সিলিন্ডারের আয়তন বের করব,
অর্ধগোলকের আয়তন বের করব, যোগ করে দিলেই এটা হয়ে যাবে ক্যাপসুলের আয়তন। তো এখানে আপনি একটু সংক্ষেপে একটা কাজ করতে পারেন, সংক্ষেপে। সেটা হচ্ছে উপরে যে অর্ধগোলক মানে কি গোলকের অর্ধেক, নিচেও অর্ধগোলক তার মানে গোলকের অর্ধেক, তাহলে উপরেও গোলকের অর্ধেক নিচেও গোলকের অর্ধেক, তাহলে দুইটা মিলে কি হয়, একটা আস্ত গোলক হয়ে যায় না? তো আমাকে তো এখানে এই অর্ধগোলকের আয়তন বের করা লাগতেছে, তারপরে সিলিন্ডারের আয়তন বের করা লাগতেছে, তারপরে আবার অর্ধগোলকের আয়তন বের করা লাগতেছে। আমি কি বলতে পারি না এই অর্ধগোলক আর এই অর্ধগোলক মিলে আস্ত একটা গোলক হয়ে গেছে, আর এখানে একটা সিলিন্ডার রয়ে গেছে, এই দুইটা মিলে ক্যাপসুল। একটা গোলক আর একটা সিলিন্ডার মিলে ক্যাপসুল হয়ে গেছে, বলতে পারি কি না? সময় বাঁচবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে সহজে। তাহলে আমি এখন যে কাজটা করব, গোলকের আয়তন বের করব। গোলক, অর্ধগোলক না, গোলক। আপনি চাইলে অর্ধগোলক দিয়ে করতে পারেন। তাহলে অর্ধগোলক অর্ধগোলক মানে অর্ধগোলকের আয়তন বের করে তাকে 2 দিয়ে গুণ দিতে হবে, মান বের হবে। অর্ধগোলকের মান বের করে তাকে 2 দিয়ে গুণ দিলে সেই পূর্ণ একটা গোলকের মানই বের হয়, গোলকের আয়তনই বের হয়। তাহলে আমরা গোলকের আয়তন বের করব, সিলিন্ডারের আয়তন বের করব, তাহলে ক্যাপসুলের আয়তন হয়ে যাবে। তাহলে চলেন এখান থেকে আমরা করে ফেলি গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন কি, 4/3 পাই আর কিউব যোগ সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, 4/3 পাই আর, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলা আছে 2, তাহলে 2 কিউব পাই আর, আর মানে ব্যাসার্ধ 2 স্কোয়ার, এইচ, এইচ মানে উচ্চতা। উচ্চতা কত প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ 2 মানে এই যে ব্যাসার্ধ 2 মানে এদিক দিয়েও কিন্তু 2, এই যে অর্ধগোলকের ক্ষেত্রে সিলিন্ডারের যেই ব্যাসার্ধটা সেটা কিন্তু এই অর্ধগোলকেরও ব্যাসার্ধ, সিলিন্ডারের যেটা ব্যাসার্ধ সেটা অর্ধগোলকেরও ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে অবশ্যই এখান দিয়েও ব্যাসার্ধ 2, এখান দিয়েও ব্যাসার্ধ 2, এখান দিয়েও ব্যাসার্ধ 2, আর সিলিন্ডারের এটার মান কত ছিল 6, এই যে বলা হয়েছে সিলিন্ডার এটার মান কত 6, তাহলে একটু বুঝেন তো। আমার এখানে যে সিলিন্ডারের উচ্চতা জানতে চাইছে, সিলিন্ডারের উচ্চতা, আচ্ছা এত কিছু তো আমার দরকার ছিল না, তো এত কিছু আমার দরকার নাই, সিলিন্ডারের উচ্চতা বলছে না, তাহলে সিলিন্ডারের উচ্চতা যে এটার মান কত 6, কারণ বাকিটা অর্ধগোলক, এদিকে অর্ধগোলক, এটা সিলিন্ডার, সিলিন্ডারের উচ্চতা কত 6। আচ্ছা, এবার ক্যালকুলেশন করার পালা। 2 কিউব মানে 8, 4 × 32 পাই, নিচে 3, আর এখানে 4 4 6 24, 24 পাই। আমরা হরগুলোর লসাগু করতে পারি, তাহলে 3 3 32 কত হয় 96 পাই, 96 পাই। আচ্ছা 3 32 কেন, এটা কি লিখলাম, এটা কেন লিখলাম, হোয়াই, বলেন বলেন বলেন। সেটা হচ্ছে 3 তো 3 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 32, তাহলে 32 পাই, যা আছে তাই। এখন এখানে গিয়ে 1 3 এর মধ্যে 3 বার যায়, 3 24 72, 3 24 72 পাই, তাহলে 72, তাহলে 70 আর 30 100, 104, 104 পাই, হ্যাঁ 104 পাই, তাহলে 104 পাই বাই 3, 104 পাই বাই 3। এই যে 104 পাই বাই 3 এখানে কি এইভাবে করে আসে ফলাফল নাই, তো ক্যালকুলেটর করে ফেলেন 104 পাই বাই 3 কত হয়। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটর যদি করাই, এই যে ক্যালকুলেটর 104 পাই বাই 3, তাহলে 104 গুণ পাই 3.1416, 104 পাই ডিভাইডেড বাই 3, 104 পাই বাই 3, 104 পাই বাই 3, রেজাল্ট 108.91 প্রায়, 108.91 প্রায়, ঠিক আছে। তাহলে 108.91 ঘন সেন্টিমিটার। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ক্যাপসুলের আয়তন কি, সেটা হচ্ছে অর্ধগোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন, অর্ধগোলকের আয়তন যোগ করে দিলে ক্যাপসুলের আয়তন হয়ে যাবে। তো উপরেও অর্ধগোলক নিচেও অর্ধগোলক, দুইটা অর্ধগোলক মিলে একটা গোলক হয়, তাহলে গোলকের আয়তন প্লাস সিলিন্ডারের আয়তন, তাহলে অঙ্ক আমরা ক্যাপসুলের আয়তন পেয়ে যাব। পরবর্তী প্রশ্নে যাই, 34 নম্বর প্রশ্ন। এখন ক্যাপসুল রিলেটেড প্রশ্নগুলো আমরা বারে বারে পাবো। একটি ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, একদম সম্পূর্ণ দৈর্ঘ্য, হ্যাঁ ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য মানে একদম উপর থেকে একেবারে নিচ পর্যন্ত, উপর থেকে একেবারে নিচ পর্যন্ত ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। ক্যাপসুলের এবং এর সিলিন্ডার আকৃতির যেই অংশটা, এই যে সিলিন্ডার আকৃতির যেই অংশ, সিলিন্ডার আকৃতির যেই অংশ এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, মানে এখান থেকে এই পর্যন্ত 3, এখান থেকে এই পর্যন্ত 3। ক্যাপসুলের সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত, মানে এখান থেকে এই পর্যন্ত কত, ঠিক আছে, এখান থেকে
এই পর্যন্ত কত, এটা তারা জানতে চায়। আমি তাহলে এবার একটু প্রশ্নটা আরেকবার একটু বলি, সবাই একটু খেয়াল করি। ক্যাপসুল, এই যে দেখেন আপনারা, আমি ক্যাপসুল আঁকি, এই হচ্ছে ক্যাপসুল। তো ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21, তার মানে একদম এই মাথা থেকে আরম্ভ করে একেবারে এই যে এখান পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্য 21। সিলিন্ডার আকৃতির যেই অংশটা, এই যে সিলিন্ডার আকৃতির যেই অংশ, সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ 3। ক্যাপসুলের সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত? সিলিন্ডার আকৃতির যেই অংশটুকু দেখা যাচ্ছে এটাতে দৈর্ঘ্য কত? হ্যাঁ, এই যে এই দৈর্ঘ্যটা কত তারা জানতে চায়। কিভাবে করে বের করবে একটু সই নিন। সেটা হচ্ছে, আমি জানি এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ 3, তার মানে নিশ্চিত রূপে এই ব্যাসার্ধ হচ্ছে 3। ব্যাসার্ধ কত? 3। এই যে এতটুকুর দৈর্ঘ্য কত? 3। আচ্ছা, একই রকমভাবে এখানেও কত? 3। তাহলে এখানেও 3, এখানেও 3। তা আমি যদি এই 3 আর 3 বাদ দিয়ে দেই, প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি একদম মাথা থেকে পা পর্যন্ত একদম সম্পূর্ণটার দৈর্ঘ্য 21। এইমাত্র আমি জানছি যে অর্ধগোলক যেটা আছে তার ব্যাসার্ধ 3, তার মানে দৈর্ঘ্য 3। এই অর্ধগোলকের ব্যাসার্ধ 3, তার মানে দৈর্ঘ্য 3। তাহলে এদিক থেকেও 3 বাদ, এদিক থেকেও 3 বাদ, তাহলে বাকিটুকু শুধু রয়ে যাবে। এই যে বাকিটুকু রয়ে যাবে। তাহলে 21 থেকে 3 3 6 বাদ, 21 থেকে 6 বাদ দিলে থাকে 15। তার মানে সিলিন্ডার আকৃতির যে অংশটুকু তার দৈর্ঘ্য 15। সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। এবার আমরা যাই 35 নাম্বার প্রশ্ন। এখানে বলছে সিলিন্ডার ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21, সিলিন্ডার আকৃতির ব্যাসার্ধ 3, ক্যাপসুলটির আয়তন কত? ইতিমধ্যে আপনারা ক্যাপসুলের আয়তন নির্ণয় করার সূত্র বুঝে গেছেন। সেটা হচ্ছে একটা সম্পূর্ণ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব প্লাস সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখন 4/3 ইন্টু পাই ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3 বলাই আছে, 3 কিউব পাই আর মানে ব্যাসার্ধ, তাহলে 3 স্কোয়ার। এখন লাগবে উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা। কার উচ্চতা? সিলিন্ডারের উচ্চতা। তো সিলিন্ডারের উচ্চতা কত হবে? মনে আছে আগের অঙ্কটা? ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21, সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3, তাহলে সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত? 15। আগের অঙ্কটা হুবহু আগের অঙ্কটা। সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত? 15। তাইলে ওইটাই তো উচ্চতা সিলিন্ডারের, ওইটাই তো সিলিন্ডারের উচ্চতা, তাই না? ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21, এর মধ্যে সিলিন্ডারের যে অংশটুকু তার ব্যাসার্ধ 3, তাহলে উপর থেকেও 3 বাদ যাবে, নিচে থেকেও 3 বাদ যাবে, তাহলে সিলিন্ডারের দৈর্ঘ্য 15। সিলিন্ডারের দৈর্ঘ্য 15 মানে সিলিন্ডারের উচ্চতা 15। সিলিন্ডারের উচ্চতা 15। এখন শুধুই মাত্র ক্যালকুলেশন করার পালা। তাহলে এখন দেখেন 3 কিউব মানে হচ্ছে 27, 27কে আমরা 27কে 3 দিয়ে কাটতে পারি, তাহলে 9, 4 নং 36 পাই, 4 নং 36 পাই প্লাস এখানে 3 তিরিকে 9, 9 15 কত হয়? 90, 5 নং 45, 135, 135 পাই। 135 আর 36 যোগ করলে কত হয়? 135 আর 36 যোগ করব, 135 যোগ 36, তাহলে হয় 171 পাই। কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 171 পাই। এখানে যেই ক্যাপসুলটার আয়তন জানতে চাচ্ছে সেই ক্যাপসুলের আয়তন 171 পাই ঘন সেন্টিমিটার। আশা করি আপনারা সবাই এটা বুঝে গেছেন। পরবর্তী প্রশ্নে বলছে একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ও ব্যাস, একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ও ব্যাস 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আমি বলেছিলাম যে আমাদের এই কলমটাও কিন্তু একটা ক্যাপসুল, তাই না? আর কি শুধু এই দিক দিয়ে আরেকটু যদি এটার মতো হয়ে যেত হুবহু, তাহলে এটা ক্যাপসুল হয়ে যেত পুরোপুরি। তো এখন দেখেন, যদি আমি এটাকে ক্যাপসুল হিসেবে ধরে নিই, তো ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এই যে এবার আমি যদি এটাকে চারিদিকে ঘুরাই, চারিদিকে ঘুরাই, চারিদিকে ঘুরাই, চারিদিকে ঘুরাই, এবং নিচের দিকের এই তলাটা, উপরের দিকের এই তলাটা, এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তারা জানতে চায়। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তারা জানতে চায়। একটু 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 বাস্তবে
আপনার সামনে একটু ছবিটা তুলে ধরেন, একটা ক্যাপসুল, তার সমগ্র পৃষ্ঠ, তার মানে একেবারে এই চামড়াটা একেবারে একদম আমি ঘুরাচ্ছি, কিন্তু ঘুরাচ্ছি একদম সব দিকে, এবং এই যে একদম উপরে এবং এই যে একদম নিচে, শুধু এই তলাগুলোর ক্ষেত্রফল তারা জানতে চাচ্ছে। তাহলে এইটার আমরা ক্ষেত্রফলটা কীভাবে করে বের করতে পারি? আমরা জানি যে একটা ক্যাপসুল কিভাবে করে তৈরি হয়। একটা ক্যাপসুল কিভাবে করে তৈরি হয় সেটা হচ্ছে অর্ধগোলক, সিলিন্ডার এবং অর্ধগোলক, ঠিক না? এই তিনটা মিলেই তো ক্যাপসুলটা তৈরি হচ্ছে। ওকে, তো দেখেন যে এই বিষয়টা, এই যে ক্যাপসুলটা, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে আমরা করব কি, এই যে অর্ধগোলক তার যেই পৃষ্ঠ, এই অর্ধগোলক তার যেই পৃষ্ঠ এবং সিলিন্ডারের বক্রতল, এটার দিকে তাকান, এই অর্ধগোলক তার এই যে উপরের যেই তলটা দেখা যাচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে অর্ধগোলক তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর যে সিলিন্ডার, যদি এখানে ছবিতে আপনি দেখতেছেন মনে একটা আয়ত হয়, কিন্তু এটা আয়ত না, ব্যাটারির কথা ভাবেন না, ব্যাটারির কথা চারিদিকে গোল। তাহলে এই যে সিলিন্ডার, ব্যাটারি তো কিন্তু একটা সিলিন্ডার, ব্যাটারি কিন্তু সিলিন্ডার। তো এটার এই যে চারিদিকের মানে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল, এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যোগ করে দিলেই ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা তো জানি যে এই অর্ধগোলক আর এই অর্ধগোলক মিলে কি হয়ে যায়, একটা পূর্ণ একটা গোলক হয়ে যায়, তাহলে আমরা একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার সাথে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যোগ করে দিব। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যোগ করে দিব, আমরা ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা যদি এখন যেই কাজটা করব, তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি, 4πr², এটা গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি, 2πrh। গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πrh। আমি যদি এদেরকে যোগ করে দিই তাহলে সেটা হবে ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেতে হলে আমাকে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে এখন আমার মানগুলো বসানোর পালা। আর মানে ব্যাসার্ধ কত হবে? এখানে বলা আছে ব্যাস 2, তাহলে ব্যাস যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ 1। ব্যাসার্ধ কত? 1, তাকে স্কোয়ার করব, 2 × π × 1 × h। h মানে কি? উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা। কার উচ্চতা? সিলিন্ডারের উচ্চতা। তো সিলিন্ডারের উচ্চতা কোনটা হবে? প্রশ্নে বলা আছে ক্যাপসুলের দৈর্ঘ্য 3, ক্যাপসুলের ব্যাস 2। তাহলে ক্যাপসুলের দৈর্ঘ্য 3, আমি যদি এখান থেকে দেখাই, এই যে ক্যাপসুল তো অলরেডি এঁকে রাখছি এখানে, তো ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 3। ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য কত? 3। ক্যাপসুলের ব্যাস 2, তাহলে ব্যাসার্ধ 1। তাহলে ব্যাসার্ধ 1, ব্যাসার্ধ বলতে আমরা বুঝি এই যে এখান থেকে এই মানটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ক্যাপসুলের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্যাপসুলের ব্যাসার্ধ যদি 1 হয়, এই যে এতটুকুর মান 1, তাহলে এখানেও এতটুকুর মান 1, তাহলে এতটুকুর মান কত আপনারাই বলেন। আপনারা জানেন যে সম্পূর্ণটার দৈর্ঘ্য 3, সম্পূর্ণটার দৈর্ঘ্য 3। তো এখন ব্যাসার্ধ এতটুকুর মান 1, ব্যাসার্ধ এতটুকুর মান 1, তাহলে বাকিটুকুর মান কত? 1। এখন আমাদের এখানে চিত্রটা দেখতে মনে হচ্ছে স্যার এটা কোন দৃষ্টিতে এটা 1 হয়? এটা এতটুকুর মান 1, এতটুকুর মান 1, আর এত বড়টার মান 1। আসলে চিত্র তো আমি ভালো মতো আঁকি নেই, আমি একদম পারফেক্ট চিত্র আঁকছি। পারফেক্ট চিত্র যদি আঁকতাম তাহলে এখানেও যতটুকু মাপ নিছি, এখানেও ঠিক ততটুকুই মাপ নিতাম, এখানেও ঠিক ততটুকুই মাপ নিতাম, সব জায়গাতে আমি সমান মাপ নিতাম, একদম এক্স্যাক্ট মাপের আমরা সেই চিত্রটা পেতাম। এখন আপাত দৃষ্টিতে একটু ধরে নেন যে এটা 1, এটা 1, তো এটাও 1, কারণ 1 1 1 যোগ করলে 3 হয়, 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হয়? 3 হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা বলতে পারি সিলিন্ডারের উচ্চতা 1। সিলিন্ডারের উচ্চতা কত?
1, তাহলে সিলিন্ডারের উচ্চতা 1, তাহলে এখানে হয় 4 পাই আর এখানে হয় 2 পাই, তাহলে একত্র করলে কত হয় 6 পাই। তার মানে যেই ক্যাপসুলের কথা বলা হচ্ছে সেই ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 পাই। কত? 6 পাই। তাহলে 6 পাই এখানে ক নাম্বার অপশনে রয়েছে। 37 নম্বর প্রশ্ন, একই তথ্য, খেয়াল করে দেখেন, একই তথ্য, ক্যাপসুলের দৈর্ঘ্য ব্যাস একদম হুবহু একই, ক্যাপসুলের আয়তন কত জানতে চাইছে। আশা করি এখন তাহলে আর বেশি কথা বলতে হবে না। তো এখানে ব্যাস 2, তাহলে ব্যাসার্ধ 1, ওকে। আচ্ছা, সিলিন্ডারের উচ্চতা 1, এই মাত্র যেই অঙ্ক আমরা করলাম, এই মাত্র যেটা করলাম, যেহেতু ক্যাপসুলের দৈর্ঘ্য 3, ক্যাপসুলের ব্যাসার্ধ 1, তাহলে সিলিন্ডারের উচ্চতা 1, সব কিছু আমাদের মনে আছে, তাই না? এখন আমাদেরকে কি বলছে? ক্যাপসুলের আয়তন বের করো। তো ক্যাপসুলের আয়তন নির্ণয়ের সূত্র কি? ক্যাপসুলের আয়তন নির্ণয়ের জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, গোলকের আয়তন 4 পাই আর কিউব এবং সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে 4/3 পাই, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে 1 কিউব পাই 1 স্কোয়ার, এইচ মানে উচ্চতা, কার উচ্চতা? সিলিন্ডারের উচ্চতা 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে কত হয় 4 পাই/3, আর এখানে হয় শুধু পাই 3, 4 পাই প্লাস 3 পাই, তাহলে হয় 7 পাই/3, 7 পাই/3, তাহলে 7 পাই/3 হচ্ছে সঠিক উত্তর। তো 7 পাই/3 ঘন সেন্টিমিটার হচ্ছে এই ক্যাপসুলটির আয়তন। 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন বলছে একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, উচ্চতা ধারের √3/√3 গুণ চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। এই প্রশ্নটার রিডিং আরেকবার আমরা পড়ব, আগে একটু জেনে নেই চতুস্তলক কাকে বলে। যখন চতুস্তলকের 4টা তল থাকে, কয়টা তল? 4টা তল। চতুস্তলকের 4টা তল থাকে এবং চারোটাই ত্রিভুজ। চতুস্তলকের 4টা তল থাকে, চারোটাই ত্রিভুজ। হ্যাঁ, 4টা যে তল, সেই 4টা তলই ত্রিভুজ। এখানে বলছে সুষম, আপনারা জানেন সুষম মানে সমান। তো সুষম চতুস্তলকে 4টা ত্রিভুজই সমান থাকে এবং সেই 4টা ত্রিভুজই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে 4টি সমান ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, 4টি সমবাহু ত্রিভুজ, 4টি সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত ঘনবস্তুটিকে বলা হবে সুষম চতুস্তলক। হ্যাঁ, মনে করেন যে আমি যদি আমি চিত্রটা ভালো করে দেখাইতে পারবো না, আমার চিত্র তেমন সুন্দর হয় না, আমি যদি এমনি দেখাই, মনে করেন যে এটা একদম তলাটা, এটা একদম তলাটাতে একটা ত্রিভুজ আঁকা, তাহলে তলাটা তো একদম একটু বাঁকাই দেখা যাবে। এটা একটা সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে আমরা সামনে যে আমি এটা করে ফেলি, এখানে মোট 4টা সমবাহু ত্রিভুজ আমি আঁকছি। এত বললাম কেমনে? এই যে একটু তাকান, এটা হচ্ছে তলাটা, এই যে এটা হচ্ছে তলাতে যেই সমবাহু ত্রিভুজটা আছে এটা হচ্ছে সেই ত্রিভুজটা, এটা একটা সমবাহু ত্রিভুজ। তারপরে এই যে এটা হচ্ছে ওই পাশের একটা সমবাহু ত্রিভুজ। তারপরে এটা হচ্ছে এই পাশের একটা সমবাহু ত্রিভুজ। আর আপনি যে এই দিক থেকে দেখতেছেন, পুরাটা এই দিক থেকে যে দেখতেছেন, এই পুরাটা একটা, আমি যদি এখন এটা দেখাইতে যাই তাহলে পুরাটা ঢেকে যাবে, হ্যাঁ, পুরাটা ঢেকে যাবে। অর্থাৎ মোট 4টা সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত ঘনবস্তুটাকে আমরা বলবো সুষম চতুস্তলক। আমি কি বুঝাইতে পারলাম? 4টা সমবাহু ত্রিভুজ নেবেন, তো একটা সমবাহু ত্রিভুজ, এবার সমবাহু ত্রিভুজের 3টা বাহু, এই 3টা বাহুর দিক দিয়ে আপনি 3টা সমবাহু ত্রিভুজ দাঁড়া করায় দেন। একটা সমবাহু ত্রিভুজ এই যে এখানে শোয়ানো, এখন এই সমবাহু ত্রিভুজের 3টা যে বাহু আছে, এই এক বাহু দিয়ে আরেকটা সমবাহু ত্রিভুজ দাঁড়া করান, এই এক বাহু দিয়ে আরেকটা সমবাহু ত্রিভুজ দাঁড়া করান, এই এক বাহু দিয়ে আরেকটা সমবাহু ত্রিভুজ দাঁড়া করান, তাহলে 4টা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। যে চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুষম চতুস্তলক। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদেরকে বলছে
একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কেন বললো? কারণ সুষম চতুস্তলকের মধ্যে 4টা সমবাহু ত্রিভুজ আছে, আর সমবাহু ত্রিভুজ মানে সব বাহু সমান, এই জন্যই বলছে যে কোনো বাহু 6, প্রত্যেকটা বাহুই তো 6। আচ্ছা, এখন বলছে উচ্চতা ধারের √2/√3 গুণ চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা বের করো। চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে বলছে। চতুস্তলকের পৃষ্ঠতল বলতে যেই 4টা সমবাহু ত্রিভুজ তাদের ক্ষেত্রফল একত্র করলেই চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পাবো। চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে হলে যেই 4টি সমবাহু ত্রিভুজ আছে সবার ক্ষেত্রফল বের করে যোগ করে দিব। আচ্ছা, এটা কি খুব কঠিন জিনিস? আমি যেহেতু জানি 4টা সমবাহু ত্রিভুজ সবাই পরস্পরই সমান, তাই আমি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাকে 4 দিয়ে গুণ দিব, 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একত্রে বের হয়ে যাবে, আর সেটাই চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমি আরেকবার বলি, যেহেতু 4টি সমবাহু ত্রিভুজ দ্বারা সুষম চতুস্তলক গঠিত, সুতরাং আমি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে যদি গুণ দিই, তাহলে 4টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব একত্রে, আর সেটাই সুষম চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? ওকে, তাহলে এখন একদম সহজ আমরা এটা বের করে ফেলতে পারি। সেটা কিভাবে করে? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এটাই তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6, এই যে ধার বাহু, এক বাহুর দৈর্ঘ্য 6। আচ্ছা, তাহলে 6, তাহলে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এই পুরাটা কি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি কয়টারটা বের করব? আমি 4টারটা বের করব। তাহলে সামনে 4 দিয়ে গুণ দিই। ওকে, তাহলে এখন কি হয়ে গেছে? 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেছে। 4 4 কাটা, 6 6 36, আর পাশে √3। এটি হচ্ছে এই সুষম চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যেই সুষম চতুস্তলকের কথা বলা হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল বলছে না, এই জন্য বর্গ শব্দটা আসছে। 36√3 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলল 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত পিরামিডের উচ্চতা 15 সেন্টিমিটার। পিরামিডের আয়তন কত? একটা পিরামিড, আপনারা জানেন যে পিরামিডের ভূমিটা যেটা, সেটা একটা, এখানে তারা বলতেছে বর্গাকার ভূমি। পিরামিডের ভূমিটা বর্গাকার, তারা বলতেছে পিরামিডের ভূমিটা হলো বর্গাকার। তো এই যে পিরামিডের ভূমিটা বর্গাকার, তো সেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12। একটা পিরামিড তার ভূমিটা হচ্ছে বর্গ, ভূমিটা বর্গ, আর পার্শ্বতলগুলো ত্রিভুজ, ভূমিটা বর্গ আর পার্শ্বতলগুলো ত্রিভুজ। তো তারা বলল যে ভূমিটা যে বর্গাকার, তো তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12, আর পিরামিডের উচ্চতা একদম মাটি থেকে একদম মাথা পর্যন্ত পুরাটা উচ্চতা 15। পিরামিডের আয়তন কত? পিরামিডের আয়তন নির্ণয় করার সূত্র কি? সূত্রটা হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমি আবারও বলি, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্র, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12, ভূমিটা যেহেতু বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফল কত? 12 স্কয়ার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। উচ্চতা 15 দেওয়া আছে, তাহলে ক্যালকুলেশন করার পালা। 3 15-র মধ্যে 5 বার যায়, 12কে স্কোয়ার করলে হয় 144, তার সাথে আমরা 5 গুণ দিব। 144কে 5 দিয়ে গুণ দিব। তাহলে চলুন আমরা দেখি কত আসে। 144কে যদি 5 দিয়ে গুণ দিই, 144 গুণ 5, তাহলে হয় 720। কত হয়? 720। তাহলে পিরামিডের আয়তন হলো 720 ঘন সেন্টিমিটার। 720 ঘন সেন্টিমিটার। 40 নম্বর প্রশ্ন, সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমি কোণকের ভূমি সমান হলে তাদের আয়তনের অনুপাত কোনটি? সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমি কোণক, একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমি কোণক দুইটারই উচ্চতা সমান,
দুইটারই উচ্চতা সমান। তো কোণকের তারা আবার বলে দিল সিলিন্ডার এবং কোণক দুইটারই ভূমিও সমান। ওয়াও 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 ওয়াও, দেখেন দেখেন দেখেন, একটা সিলিন্ডার এবং একটা কোণক, সিলিন্ডার এবং একটা কোণক, কোন স্ক্রিন আচ্ছা, একটা সিলিন্ডার এবং একটা কোণক, সিলিন্ডারের উচ্চতা যতটুকু কোণকের উচ্চতাও ততটুকু। সিলিন্ডার এই যে এটা, আবার কোণক, তো তারা বলতেছে সিলিন্ডারের উচ্চতা যতটুকু কোণকের উচ্চতাও ততটুকু। ঠিক আছে, উচ্চতা সমান উচ্চতা, এবং দুইটারই ভূমিও সমান। এটার ভূমি এবং এটার ভূমি, দুইটার ভূমি সমান। ভূমিটা কিন্তু বৃত্ত, সিলিন্ডার এবং কোণক দুইটার ভূমি কিন্তু বৃত্ত, বৃত্ত মানে পাই আর স্কোয়ার। ওকে, তো আমাদেরকে বলছে তাদের আয়তনের অনুপাত বের করো। তাহলে আগে কার নাম? সিলিন্ডারের নাম, তারপরে কার নাম? কোণকের নাম। আমরা সিলিন্ডারের আয়তন এবং কোণকের আয়তন মাঝখানে অনুপাতের চিহ্ন দিব। তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অনুপাতের চিহ্ন দিব। এবার কোণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, কোণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন দেখেন মাঝখানে কিন্তু অনুপাতের চিহ্ন দিছি, যেই তো অনুপাত বলছে, দুইটার আয়তনের অনুপাত, উভয় পক্ষ থেকে পাই বাদ। আচ্ছা, এখানে কিন্তু বলা আছে সিলিন্ডার এবং কোণক দুইটারই কিন্তু উচ্চতা সমান। ওয়াও ওয়াও ওয়াও, দুইটারই উচ্চতা সমান। তাহলে উভয় পক্ষ থেকে এইচ বাদ, সমান সমান জিনিস, উচ্চতা দুইটারই সমান, তাহলে সমান সমান জিনিস বাদ। আচ্ছা, এবার বলছে ভূমিও নাকি সমান, ভূমিও সমান। আচ্ছা, তাহলে ভূমি সমান তার মানে ব্যাসার্ধ সমান, ভূমি সমান তার মানে ব্যাসার্ধ সমান, তার মানে আর এর মান সমান। তাহলে আর এর মান যদি সমান হয় তার মানে আর স্কোয়ার এরা সমান। আর এখানের আর ওখানের আর সমান, ব্যাসার্ধ সমান, ভূমি সমান বলছে না, তো ভূমি মানে তো বৃত্ত, তাহলে দুইটারই ভূমি সমান, তার মানে বৃত্ত সমান, তার মানে ব্যাসার্ধ সমান, তাহলে আর সমান, তাহলে আর স্কোয়ার বাদ। আল্লাহ, এখন কি থাকলো? এই পাশে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই নাই, তার মানে 1, তারপরে অনুপাতের চিহ্ন, আর এই পাশে কি আছে? 1/3। যেহেতু আমরা এদেরকে বাদ দিতেছি, যোগ বিয়োগ না, বাদ দিতেছি, ওই হিসাবে এখানে কিছু নাই মানে 1, আর এখানে কি আছে? 1/3। তো 1:1/3 কি আপনার অপশনে আছে? নাই। তাহলে আমরা ভুল করে ফেলছি? না, ভুল করি নাই। এখানে আমরা দেখতেছি ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না, এখানে নাই, ভগ্নাংশ রাখতে চাচ্ছি না। তাহলে কি করা যেতে পারে? এই ভগ্নাংশের হরে আছে 3, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করেন, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করেন। তাহলে এখানে হবে 3 আর এখানে কাটাকাটি করে হবে 1। তাহলে আমরা বলতে পারি সিলিন্ডারের আয়তন এবং কোণকের আয়তন তাদের অনুপাত হলো 3:1। সিলিন্ডারের আয়তন এবং কোণকের আয়তন তাদের অনুপাত হলো 3:1। আরেকবার বলবো, এখানে তারা বলে দিয়েছে সমান উচ্চতা, সমান উচ্চতা, তার মানে সিলিন্ডার এবং কোণক দুইটারই উচ্চতা সমান, দুইটারই আবার ভূমিও সমান। ওকে, এবার তাদের আয়তনের অনুপাত বের করো। তাহলে আয়তন, সিলিন্ডার আয়তন, কোণকের আয়তন, মাঝখানে অনুপাত চিহ্ন, যার নাম আগে বলবে তারটা আগে লিখতে হবে, যার নাম পরে বলবে তারটা পরে লিখতে হবে, এটা নিয়ম। এবার দুই পক্ষ থেকে পাই বাদ, তারা বলছে উচ্চতা সমান, তার মানে এইচ তারা সমান, বাদ। তারা বলছে ভূমি সমান মানে বৃত্ত সমান, সিলিন্ডারের ভূমিও বৃত্ত, কোণকের ভূমিও বৃত্ত সমান। আচ্ছা, বৃত্ত সমান মানে ব্যাসার্ধ সমান, কারণ ব্যাসার্ধ সমান না হলে বৃত্ত সমান হইতে পারে না ভাইয়া। ব্যাসার্ধ যদি এদিক সেদিক হয় তাহলে ক্ষেত্রফল এদিক সেদিক হবে, ভূমি মান চেঞ্জ হবে। ভূমি সমান তাহলে ব্যাসার্ধ সমান, তার মানে আর এর মান সমান। তাহলে আর এর মান যদি সমান হয় তাহলে আর স্কোয়ার তারাও সমান হবে, বাদ। তাহলে কাটাকাটি করে আমরা দেখতেছি এদিকে কিছু নাই, তাহলে 1 আর এদিকে 1/3, তো 1:1/3 এটাই ফলাফল, কিন্তু এখানে নাই। তাহলে আমরা কি কাজ করতে পারি? ভগ্নাংশটাকে উঠানোর ব্যবস্থা করি। এখানে হর আছে 3, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ, তাহলে 3:1 এখানে ঘ নাম্বার অপশনে আছে। তাহলে আমরা বলতে পারি একটি সিলিন্ডার এবং একটি কোণক তাদের আয়তনের অনুপাত হচ্ছে 3:1। অর্থাৎ এখানে যেই তথ্য দেওয়া আছে যে উচ্চতা সমান, ভূমি সমান, তো সেই ক্ষেত্রে একটা কোণকের আয়তন যত, একটা সিলিন্ডারের আয়তন তার 3 গুণ। একটা কোণকের আয়তন যত, একটা সিলিন্ডার আয়তন তার 3 গুণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি যেহেতু এটা যৌগিক ঘনবস্তু রিলেটেড, সুতরাং ভালো করে যদি আস্তে আস্তে না বোঝানো হয়
তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের বুঝতে খুব কষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা সূত্র ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি, আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন। আমরা এই এমসিকিউগুলো সমাধান করলাম ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে।